বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। আমার বন্ধু হাসান বউ নিয়ে সামনে দিয়ে মার্কেটে যাচ্ছে। আমি আর রাহাত, আমরা দুই বন্ধু গান গাইতে লাগলাম। তখন পেছন থেকে হাসান, হারামজাদারা তোদের উপর ঠাড়া পড়ুক, তোরা নিজেরা তো বিয়ে করিস না। কিভাবে করব বল, আমাদের তো এখনো বিয়ের বয়স হয়নি। হারামজাদারা বুড়ো পাঠা হয়ে গেছে, এরপর বলছিস বিয়ের বয়স হয়নি। কবে বিয়ে করবি সেটা বল। শালা নিজেরা তো করছিস না, আর আমি করেছি, এখন আমাকে নিয়ে মাসকারিত ভালোই করতেছিস হারামি। ওকে নিয়ে আর মস্কারি করিস না ভাই, ও লজ্জা পাবে। কারণ লজ্জায় বটিত, তাই লজ্জা পাবে। ওকে নিয়ে কিছু বলিস না। নয়া বিয়ে করেছে বন্ধু আমাদের, এখন অনেক কিছুই সামলাতে হয়। হ্যাঁ বন্ধু ঠিক বলেছে, আমাদের লজ্জাবতী বন্ধু এখন তো মনে হয় হারিয়ার পাতিল পরিষ্কার করে। আমি তো শুনেছি সাথে ও ঘর ঝাড়ু দেয়। না, তোদের জ্বালায় মনে হয় আমার এখন বেঁচে থাকাও অনেক কষ্টকর হয়ে গিয়েছে। দৌড় শালা, আমি গেলাম। কথাটা বলে হাসান ওখান থেকে যেতে লাগলো। তখন আমি রাহাতের উদ্দেশ্যে বলে উঠি, কিরে বন্ধু, পড়াশোনা শেষ করে বেকার হয়ে বসে রইলাম, কোনো কাজও করছি না, কি করবি? তোর তো যেমন তেমন চলে যাচ্ছে, বাসায় কেউ চাপ দিচ্ছে না, কিন্তু আমার দেখ, আমার বাবা আমাকে প্রতিদিনই বকা দেয়। চোখের মোটা ফ্রেমে চশমাটা ঠিক করে আমি আবার রাহাতের উদ্দেশ্যে বলে উঠি, কি করব বল, পড়াশোনাটা শেষ করেছি সেই কবে, কিন্তু কত সরকারি বেসরকারি কত কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কেউ টাকা ছাড়া আমাদেরকে চাকরি দেয় না। আর আমরা টাকা পাবো কোথায়? এই একটা সমস্যা, এই তো ভাই বড় সমস্যা। টাকা যদি থাকতো তাহলে তো কত আগে চাকরিটা হয়ে যেত। টাকার জন্যই চাকরিটা হচ্ছে না। দুনিয়াতে ঘুষ ছাড়া কোনো কিছুই হয় না রে ভাই। আচ্ছা, এই নে, এটা নিয়ে এখন সিগারেট নিয়ে আয়। রাহাত গিয়ে সিগারেট নিয়ে আসে। এরপর সিগারেট ধরিয়ে দুজনে টানতে লাগলাম, কারণ এটি হচ্ছে আমাদের সুখবিলাস করার একমাত্র জিনিস। কষ্টগুলো দূর হয়ে যায় এটা টানলে। জানি না এটার মধ্যে কি এমন মায়া আছে। দুজনে টনের দোকানে বসে আছি একটা মাচানের উপর। তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, মাঝে মধ্যে তো আমি বাসা থেকে খেয়ে আসি না, আর তুই আমাকে হোটেলে নিয়ে গিয়ে নিজের টাকায় খাইয়ে দিস। কিন্তু এই জিনিসটা বুঝি না, তুই টাকা পাস কোথায়? রাহাতের কথায় আমি একটা মুচকি হাসি দিলাম, কোনো উত্তর করলাম না। তখন রাহাত আবার বলে ওঠে, এটা কিন্তু সত্য কথা, আমি তোকে সিরিয়াসলি বলছি। কারণ তোর বাবা নেই, তারপর তারপর হচ্ছে গিয়ে সৎমা। আমি যতটুকু জানি তোর সৎমা ভালো না। তোর বাবা বেঁচে থাকতে তোকে পড়াশোনাটা শেষ করিয়েছে, তোর পড়াশোনাটাও শেষ হলো, আর তোর বাবাও সেই মারা গেল। এরপর থেকে আমার জানা অনুযায়ী তোর মা তোকে দেখতে পারে না, তোকে ঠিক মতো খাবার দেয় না, কিন্তু তারপরেও তুই চলিস কি করে? এটা ভেবে নে আল্লাহ পাকের দেয়া একটা আমার নিয়ামত আছে, সেটা দিয়ে বেশ ভালোই চলে যাবে। মাঝে মধ্যে কি বলিস আমি কিছুই জানি না। আমি জানি তোর মনে অনেক কষ্ট, কিন্তু সবগুলো কষ্ট নিজের বুকের মধ্যে বাধা থাকে তোর। কখনো কাউকে বলার চেষ্টা করিস না, আমাকেও বুঝতে দিস না। বলছিস রাহাত, একটা কথা কি জানিস, কখনো নিজের মানুষকে, এমনকি অন্যকে নিজের দুর্বলতা বলতে নেই। তাকে তার দুর্বলতা বললে তাহলে বারবার সে তার দুর্বলতা নিয়েই তাকে কষ্ট দিবে। তোকে সাধারণ মানুষ দেখলে সহজ সরল ভাববে, কিন্তু আমি তোর সাথে ছোটবেলা থেকে চলে এসেছি, আমি জানি তুই কখনো কোনো সহজ সরল মানুষ না। নিজেকে তুমি এমনভাবে রূপান্তরিত করো যে তোমাকে সামনে থাকা মানুষটা দেখে ঘোল খেয়ে যাবে। নিজের পাপগুলো সামনে প্রকাশ করো না, তাহলে তুমি হেরে যাবে। কখনো কেউ চাল দিতে হলে আগে নিজের চেহারাটাকেই নয়, পুরো লেবাসটাকেই পরিবর্তন করতে হয়। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস বুঝি না, তুই সবসময় ল্যাপটপ নিয়ে ঘুরিস কেন? আর আমরা যেমন স্মার্টফোন ইউজ করি, তুই না করে একটা সাধারণ নোকিয়া বাটন ফোন ইউজ করিস। তুই এসব বুঝবি না। আমার স্মার্টফোন আছে একটা, আমি ওটা ইউজ করি না, বাসায় রেখে দেই। শুধু প্রয়োজন হলে ওটা আমি ইউজ করি, জাস্ট ফেসবুকে ঢোকার জন্য, তাছাড়া আর কিছুই না। আসলে ওইসব ফোনের মধ্যে অনেক জাতের ভাইব্রেশন থাকে, তাই ওই ফোনগুলো আমি ইউজ করি না। ওইগুলো অনেক ক্ষতিকর। আসলে বন্ধু, তুই আবার ভালো হাসাইতে পারিস। কিসের বাইরে আছি বুঝি নাই, এগুলা ফোন সম্পর্কে, তাই তোমাকে ভুলভাল বোঝাচ্ছি। আচ্ছা, ওসব কথা বাদ দে, এখন চল সামনে গিয়ে একটু হেঁটে আসি।
তুই এখন কোথায় যাবি? তোর তো পছন্দের জায়গা নদীর পার, ওখানে যাবি নাকি? আমাদের বাসা যেহেতু কক্সবাজারের সাথে, তাই নদীটা আমাদের পাশেই। তাই সব সময় আমি নদীর প্রান্তে গিয়ে বসে থাকি, কারণ আমি যখন ওখানে বসি তখন আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এই বাতাসের সাথে মিশে আছে আমার মায়ের ভালোবাসা। যখন বাতাসে আমি জড়িয়ে ধরে মনে হয় আমার মা আমার সাথে আছে, আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বলছে, বাবা তুই সবসময় এগিয়ে যা, আমি তোর পাশে আছি। কিরে, কথা বলছিস না কেন? চুপচাপ রইলি যে, যাবি কোথায় সেটা তো বলবি। চল সামনে একটু যাই, ল্যাপটপে চার্জ নেই, একটু চার্জ দেব। সামনে বাজারে, চল বাজারে যাই। রাহাতকে নিয়ে বাজারের ভিতরে যাই। বাজারের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম একটা এটিএম বুথ। ওখানে অনেকগুলো মানুষ জড়ো হয়ে কি জানি করতেছে, মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে। সবাইকে এড়িয়ে গিয়ে আমি আর রাহাত দুজনের সামনে পরিচিত দোকানে যাই। আমাদেরকে দেখে দোকানদার কাকু বলে ওঠে, আরে কি অবস্থা, তোমরা ভালো আছো নাকি? জয় কি করছে আজকাল? তোমাকে বাজারে তেমনটা দেখি না। কোথায় থাকো তুমি সারাদিন? বাসায় পড়ে থাকো নাকি? একটু বাসের মধ্যে ছিলাম আর বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম, তাছাড়া কি করব, চাকরি তো আর তেমনটা হচ্ছে না, অনেক তো খুঁজেছি। আসলেই বাবা, ভালো মানুষের কপালে কখনো ভালো কিছু লেখা থাকে না। এদের সব সময় এমনটাই হয়, কি করব বলো। তোমার বাবার এই মার্কেটে সব থেকে বড় দোকান ছিল। তোমার বাবার কাছে যে আসতো তাকেই তিনি দান করতেন, কখনো কাউকে খালি পেটে এখান থেকে যেতে দেননি। তোমার বাবা এমন ভালো মানুষ ছিলেন। তোমার বাবাকে এখানে সবাই ভালোবাসতো, তাই তো সবাই তোমাকেও ভালোবাসে। তখন উনি আবার বলে ওঠে, ওই যে দেখো না, কিছুদিন আগে ওইখানে ওই বৃদ্ধ লোকটা ছেলেকে বিদেশ পাঠানোর জন্য 10 লাখ টাকা লোন নেয়। টাকাগুলো তার ব্যাংকে আসে, সে এটিএম কার্ড থেকে টাকাগুলো তুলবে। সে গতকাল 10,000 টাকা তুলেছিল। আজকে যখন টাকা তুলতে চায়, এখন দেখে তার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। চাচার মুখে কথাটা শুনে অবাক হলাম। তখন রাহাত বলে ওঠে, ওসব বাদ দিয়ে, ওগুলো আমাদের কাজ না। এখন অনেক বড় চক্র বের হচ্ছে, দিন দিন মানুষের টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা মানুষের নিয়ে গিয়ে আত্মসাৎ করছে। বাবা, এইসব আমার মনে হয় না। আমার মনে হয় এইগুলো একটা গোটা টিম আছে, তারা এসব করছে। এগুলো সব হ্যাকার করছে। আচ্ছা, এগুলো বাদ দিন তো চাচা, আপনি এক কাজ করুন, ওর ল্যাপটপ নাকি চার্জ দিতে হবে, আপনি একটু চার্জে লাগান তো। আমি এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে রইলাম। দেখলাম বৃদ্ধ লোকটা কান্না করতে লাগলো, হাত পা ছাড়িয়ে। কিরে, কোথায় হারালি? সেই কখন থেকে ডাকতেছে ল্যাপটপটা দে। ওইদিকে তাকিয়ে রইলি কেন? ও হ্যাঁ, ল্যাপটপটা চাচা। ভাই, ভরপুর ক্ষুধা লেগেছে, টাকা আছে নাকি তোর কাছে? আছে আমার কাছে, চল আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। আমি আর রাহাত দুজনে রেস্টুরেন্টে যাই। এরপর ভরপুর খেয়ে দুজনে বের হই। তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, মনে হচ্ছে তো অনেক খাবার খেয়ে ফেলেছি। তুই তো অর্ডার দিয়ে রেখেছিস, আমি তো জানি না এখন টাকা দিব কোথা থেকে। আমার কাছে কিন্তু টাকা নেই। আরে সমস্যা নেই, আসলে আমি চাচাকে কয়েকটা ফোন ঠিক করে দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে ল্যাপটপ, তার কিছু টাকা আছে, প্রায় 4,000-5,000। শালা হারামি, তুই ওইগুলো করে বেড়াস? এই জন্যই তো আমি বলি, তুই টাকা পাস কোথা থেকে আমাকে বলবি না। শুধু শুধু ভয়ে ছিলাম। আমি একটা মুচকি হাসি দিয়ে কাউন্টারে বিলটা পরিশোধ করে ওখান থেকে হাঁটা তুললাম। জীবনটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে রে বন্ধু। না আছে প্রেম, না আছে টাকা, শুধু সব কিছুই ফাঁকা। যদি একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম করতে পারতাম তাহলে কি মজাই না হতো। ইচ্ছে থাকলে কি আর সবার সবকিছু হয় রে। যাই হোক, এখন চল। কথাটা বলে আমরা রাস্তাটা পার হচ্ছিলাম, তখনই হঠাৎ করে চিৎকারের শব্দের পিছনে তাকাই, কারণ পেছনে দেখলাম আগুন। কাছে যেতেই আমরা যা দেখি, কারণ ওই লোকটা নিজেকে আর ধরে রাখতে না পেরে সে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। তার শুধু মৃতদেহটাই পড়ে আছে। সবাই ভয়ে চোখ বন্ধ করে নেয়, এবং কি রাহাত আমার হাত ধরে ওখান থেকে আমাকে নিয়ে সরে যেতে লাগলো। তখনই একটা লোক আসে আর এসে কান্না করতে করতে বলে ওঠে, মানুষটার সারা জীবনের যা উপার্জন ছিল সব দিয়ে বাড়িটা নিয়েছিল। তার ছেলের স্বপ্ন সে লন্ডনে যাবে। বৃদ্ধ বাবার কাছে টাকা নেই, টাকা পাবে কোথায়? শেষ ভরসা বাড়িটা বন্ধক দিয়ে ব্যাংক থেকে 10 লাখ টাকা নেয়। কিন্তু আফসোস, টাকাগুলো কে যেন নিয়ে গেল। কারা নিয়ে গেল সে নিজেও জানে না। তারা লাশের মধ্যে তার ছেলে আর তার বউ ছাড়া
অন্য কেউ নেই। তারা এসে তার লাশের সামনে কান্না করতে লাগলো। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয় জানে না। রাহাত আমাকে ওখান থেকে টেনে সোজা বাসায় নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল। একটু আমরা দূরে আসার পর এরপর রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, ভাই ওসব কথা বাদ দে, যা হওয়ার ওসব হয়ে গেছে। এখন এসব চিন্তা না করে তুই বাসায় যা, বুঝতে পেরেছিস? বাসায় গিয়ে ঘুমিয়ে পড়, আগামীকালকে কথা হবে। বলছি, আমার শরীরটা ভালো না খুব, এগুলো দেখার পর বমি আসছে আমার। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাসায় যা, আমিও বাসায় চলে যাচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, সাবধানে বাসায় যাস তাহলে। বাসায় গিয়ে আমাকে কল দিয়ে গেলাম আমি। রাহাত কথাটা বলে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমি রাহাতের বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর দেখলাম রাহাত আর নেই, মনে হয় রাস্তাটা পার করে চলে গিয়েছে। আমি ওই ঘটনাস্থলে যেতে লাগলাম। দেখলাম ওখানে আশেপাশে পুলিশগুলো কি জানি খোঁজাখুঁজি করছিল। পুলিশগুলো ওখানে খোঁজাখুঁজি শেষ করে এরপর মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। আমি সামনে এটিএম বুথের কাছে গেলাম। ওখানে পাশে দেখলাম একটা এটিএম কার্ড পড়ে আছে। কার্ডটা হাতে নিয়ে দেখলাম লেখা আছে রফিক আহমেদ। ওই সময় চাচার কথা মনে পড়লো। আমাকে বলেছিল লোকটার নাম রফিক আহমেদ, সে তার ছেলের জন্য লোন নেয় 10 লক্ষ টাকা। কার্ডটা পকেটে ভরে নিলাম। আশেপাশে কেউ দেখেনি, তাই আমি সোজা চাচার দোকানে গেলাম। আমাকে দেখে বলে ওঠে, আসলেই বাবা, জানি না কারা এমন করে। তাদের মতো এমন হাজারো মানুষ এইভাবে ধোঁকাবাজির মধ্যে পড়ে তাদের জীবনটাকে শেষ করে দেয়। শুধু রফিক না, আরও রফিকের মতো এই অঞ্চলে অনেক মানুষ আছে যাদের এইভাবেই টাকা শেষ করে দিয়েছে। তারা এখন নিঃস্ব, তারা এখন ঋণের বোঝা মাথায় রেখে ঘুরপাক খাচ্ছে। দিনরাত খেটে তারা শুধু এখন তাদের ঋণ পরিশোধ করছে। আচ্ছা, ওইসব তুমি বাদ দাও, তুমি এইগুলো বুঝবে না, ছোট মানুষ, ওগুলো ওদের বিষয়। আল্লাহ পাক ওদেরকে কখনো ছেড়ে দেবে না। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। এই নাও, তোমার ল্যাপটপ চার্জ হয়ে গেছে, বাসায় যাও। তাহলে বাসায় গিয়ে শুয়ে পড়ো, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এই অঞ্চলটায় সন্ধ্যা 7টা বাজার সাথে সাথেই সবাই দোকানপাট বন্ধ করে দেয়, কারণ সবাই এখানে আতঙ্কে থাকে। কারণ এখানে মানুষগুলো তেমন ভালো না, আর তেমনি এখানে বিশ্বাসঘাতক আর বাটপারের ভরা থাকে। এখানে চাঁদাবাদি হয় না, কিন্তু এখানে হয় শুধু 2 নম্বরই কাজ। সব থেকে বড় কথা, এখানে থাকে শুধু বাটপার, যারা শুধু মানুষের টাকা মেরে খাওয়ার ধান্দায় থাকে। গরিব অসহায় মানুষকে তারা আরো মেরে ফেলে। এসব কথা ভাবতে ভাবতে নিজের আনমনে হারছিলাম। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে আর আমি নিচে পড়ে যাই। মোটা ফ্রেমের চশমাটা একপাশে পড়ে যায়। চশমাটা ছাড়া আমি একটু ঝাপসা দেখি। তখনই হঠাৎ করে একজন আমার চশমাটা খুঁজে আমার হাতে দেয়। আসলে আমি সরি, খেয়াল করিনি আপনাকে, তাই ভুলবশত আপনার সাথে ধাক্কা লেগে গেছে। আপনি পড়ে গিয়েছেন। ছেলেটার দিকে তাকাতেই ছেলেটার মায়াবী চোখ দেখে প্রেমে পড়ে যায়। ছেলেটা আসলে অনেক সুন্দর। ছেলেটার মুখটা যেমন গোলগাল, যেমন তেমনই তার সৌন্দর্য। প্রথম দেখায় ছেলেটাকে ভালোই বেসে ফেলেছি। চশমাটা চোখের মধ্যে দিতেই দেখলাম, সামনে তাকাতেই দেখলাম আমার সামনে একটা সুন্দরী রূপবতী মেয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, না না না, ঠিক আছে, আসলে আমার অন্ধকারে ভয় লাগে, তাই আমি একটু তাড়াতাড়ি বাসায় যাচ্ছিলাম। সরি, আমি নিজে তাড়াহুড়ায় ছিলাম তো। ও, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি এখানে কোথায় যাচ্ছিলেন? মেয়েটা কেমন জানি না পুলিশের মতো প্রশ্ন করছে। তখন মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আসলে আমি এখানে আমার ল্যাপটপটা চার্জে দিচ্ছিলাম আমার চাচার দোকানে, কারণ এখান থেকে সোজা বাসায় চলে যাব, সেই জন্য দিয়ে রেখেছিলাম। দেখছিলাম এখানে কোনো একটা গন্ডগোল হলো, এটা দেখে ভয় পেয়েছিলাম, তাই আমি ওটা নিয়ে বাসায় যাচ্ছিলাম। ছেলেটাকে দেখে মনে হয় খুবই ইনোসেন্ট। কিন্তু 1 মিনিট, আপনি আমাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আর আমাদের মহল্লায় তো আপনাকে আর কখনো আমি দেখিনি। আসলে আমি এখানে আমার এক বন্ধুর বাসায় এসেছি। আমি আসলে এখানে একটা সরকারি চাকরি পেয়েছি, তো তাই ওখানে জয়েন হব সামনের মাসে। তার জন্য আমার এখানে আসা। আপনি যেহেতু সামনেই যাবেন, চলেন, আমিও এখানেই যাচ্ছি, আপনাকে নামিয়ে দিই। আপনাকে দেখে আমার সন্দেহ হচ্ছে আপনি কোনো ছিনতাইকারী না তো, কারণ তারা এমনভাবেই কথা বলে, ছেলেদেরকে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে সবকিছু লুটে নেয়। ছেলেটার কথায় আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। এমন বোকা বোকা কথা শুনলেই কার না হাসি পায়। আচ্ছা, আপনি যদি আমাকে বিশ্বাস নাই হয় তাহলে ঠিক আছে, আপনি নিজেই চলে যান।
একটু অভিনয় করে আমি যখনই বাইকটা স্টার্ট দিব তখনই ছেলেটা বলে ওঠে, এই না না না, আমি এমনিতেই ভয় পাই। অন্ধকারে আমাকে একটু নামিয়ে দিন। আমি তো ছিনতাইকারী, আপনার যদি এসব নিয়ে যাই তখন কি করবেন? দেওয়ার মতো কিছুই নাই, তাই কিছু নিতে পারবেন না। আছে তো, নেওয়ার মতো আপনার কাছে অনেক কিছুই আছে, কিন্তু আপনি যদি অনুমতি দেন। সত্যি বলতে মেয়েটা অসম্ভব সুন্দরী। আমি প্রথম দেখায় মেয়েটার প্রেমে পড়ে যাই। এক কথায় অপরূপ একটা মায়া পড়ি, যেন এক ডানা কাটা পরি আসমান থেকে জমিনে নেমে এসেছে। মেয়েটার হালকা মেকআপে আর ঠোঁটে হালকা লিপস্টিক মেয়েটার মায়াবী লাগছে। কিছুক্ষণ তো আমি ওর দিকে তাকিয়ে রইলাম। কি হলো, আপনার কি গাড়িতে ওঠার ইচ্ছা আছে নাকি? আমি মেয়েটার স্কুটিতে উঠে বসি। মেয়েটা বাইকটা চালিয়ে সামনের দিকে যেতে লাগলো। তখনই আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, আপনি বর্তমানে কি করছেন? এই তো কিছু না, মাত্র 2 বছর হলো পড়াশোনাটা শেষ করেছি। এখনো কোনো জব পাচ্ছি না, কারণ এই শহরে টাকা ছাড়া কিছুই হয় না। তাহলে আপনি তো আমার থেকে 3 বছরের জুনিয়র, কারণ আমি আপনার থেকে 5 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তাহলে তো আপনাকে আমার আপু বলতে হবে। কথাটা বলতে মেয়েটা বাইকটা থামালো। এরপর আমার উদ্দেশ্যে রাগী গলায় বলে ওঠে, আপনার কাছে কি আমাকে বুড়ি বলে মনে হয় যে আপনি আমাকে আপু বলে ডাকবেন? খবরদার, আপনি আমাকে আপু বলবেন না। রাগে চোখে আমার দিকে তাকিয়ে মেয়েটা কথাটা বলল। তখন মেয়েটার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা সরি, আপনি যা বলবেন তাই আপনাকে আমি ডাকবো, সমস্যা নেই। এত ডাকার কোনো কিছু কি আসে নাকি? আমার নাম নদী, আর তোমার? আমি জয়। আপনি এখন চলেন, এখন দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে তুমি করেই ডাকতেছি, আর তুমি আমাকে আপনি করে ডাকতেছো। এখন থেকে যদি তুমি করে না ডাকো তাহলে কিন্তু আমি এখনই তোমার নাক ফাটিয়ে দেবো। কেমন জানি না পুলিশের মতো ভয় দেখাচ্ছে, তাই বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি করে ডাকবো, সমস্যা নেই। আচ্ছা, তোমার বাবা কি করে? কথাটা বলতে জয় একদম নিস্তব্ধ হয়ে যায়। তার মধ্যে কোনো কথা যেন বের হয় না। তখন আমি বাইকটা ব্রেক মারলাম। তখন তার দিকে তাকালাম, দেখলাম ওর চোখে পানি। তখন ও বলে ওঠে, আমার মা বাবা নেই। সরি, আসলে আমি বুঝতে পারিনি, নিজের অজান্তেই তোমাকে বলেছি। আমার কথায় মনে কিছু নিও না প্লিজ। আচ্ছা সমস্যা নেই। মেয়েটা আমাকে বাসের সামনে নামিয়ে দেয়। এরপর আমার থেকে আমার ফোন নাম্বার এবং কি অনেক কিছু নিয়ে তারপর মেয়েটা ওখান থেকে চলে যায়। মেয়েটা আমার থেকে সিনিয়র দেখে একদমই বোঝা যায় না, কিন্তু আমার থেকে সিনিয়র এটা জানার পরও আমার নাম্বার সহ অনেক কিছু রেখে দিল। কারণটা বুঝলাম না। মেয়েটা চলে যাওয়ার দিকে আমি তাকিয়ে রইলাম। আমি বাসার ভিতরে প্রবেশ করতে তখনই আমাকে দেখে আমার সৎ মা রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, গোলামের ছেলে, কয়টা বাজে রাত? এখন তুই এখন বাড়িতে ফিরেছিস? কি ভেবেছিস তোর জন্য রান্না করে আমি আদর করে রেখে দিয়েছি, এসে বসে খাবি? আমি তো তোমার কাছে খেতে আসিনি মা, শুধু একটু। আমার কাছে খেতে আসিস নেই, আমার মাথাটা খেতে এসেছিস। বাসায় থাকতে হলে যে ময়লার জিনিসগুলো আছে এগুলো পরিষ্কার করার, এরপর যে বাসনগুলো আছে সেগুলো মেজে তারপর নিজের রুমে যাবে। আরো কিছু গালাগালি করে ওখান থেকে চলে যায়। এটা আমার প্রতিনিয়ত কাজ। এই বাড়িতে পড়ে আছি শুধু একটা জিনিসের জন্য, এটা হচ্ছে আমার মায়ের স্মৃতি। নিজের এই কষ্টগুলো কাকে শেয়ার করব, কাকে বলবো? আমার জীবনে লুকিয়ে আছে হাজারো কষ্ট। কোনো তো সময় আমি না খেয়ে এ বাড়িতে থাকতাম, এখন হয়তোবা বাহিরে খাওয়ার মতো সে যোগ্যতা হয়ে উঠেছে। বাড়ির সবকিছু পরিষ্কার করে সবকিছু গুছিয়ে আমি রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে এরপর নিজের রুমে আসলাম। সকাল থেকে কাজগুলো আমাকেই করতে হয়। প্রতিদিন সৎ মায়ের ব্যবহার আমার কাছে ভালো লাগে না, কিন্তু কি করব, এখানে যে পড়ে আছি আমার মায়ের স্মৃতি। বাবাকে দেখতে পারি না, কারণ মা মারা যাওয়ার পর থেকে বাবা সব সময় আমাকে কষ্ট দিত আর গালমন্দ করত। ল্যাপটপটা খুললাম, এরপর ওটা বের করে আমি পাসওয়ার্ড দিয়ে চেক করলাম, সবকিছু দেখলাম ঠিক আছে। এরপর ড্রাগ সাইটে ঢুকলাম, ওখানে ঢুকে লগ ইন করলাম। অনেকগুলো অ্যাক্টিভ আছে, সবগুলোই আমার মেম্বার। তখন ওই সাইট থেকে কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, ভাই, আপনি যে কোম্পানির কাজগুলো আমাকে দিয়েছেন সেই কাজগুলো আমি সম্পূর্ণ করেছি। আপনি চাইলে আপনাকে এখনই ডাটা পাসওয়ার্ড সব আমি পাঠিয়ে দিব। এখন প্রয়োজন নেই, সময় হলে আমি তোমাকে অবশ্যই বলবো। এখন তুমি এগুলো তোমার কাছে রাখো। কোম্পানি যদি তোমাকে চায় তাহলে তুমি ওইসব করে ডিলটা করে নিও।
আচ্ছা ভাই, আপনি যা বলবেন তাই করব। আর আমাদের যেসব লোকেরা আপনার এখানে কাজ করে সবাইকে আমি সব তথ্য দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার এখন একটু বিষয় নিয়ে দেখতে হবে। তোমরা ওই কাজগুলো নিজেদের মতো করো। ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কখনো তো আপনার সাথে তেমনভাবে কথা বলতে পারি নাই, তাই আমি আপনাকে একটা প্রশ্ন করতাম, যদি কিছু মনে না করেন। ছেলেটার নাম আকাশ, আমার সাথেই কাজ করে। আমি কি কাজ করি এবং কি কি বিষয় নিয়ে কাজ করি তা হয়তোবা আপনারা এখনো বুঝতে পারছেন না। সাথেই থাকুন, আস্তে আস্তে বুঝে যাবেন। যেমন তুমি আমার কাছ থেকে জানতে চাও যেটা তুমি এই 5 বছরেও জানতে পারোনি। ভাই, আপনাকে হয়তোবা আমরা কেউই কখনো দেখিনি, এমন কারো ক্ষমতা নাই আপনাকে খুঁজে বের করা। হয়তোবা আপনার থেকে জেন্টলম্যান ছাড়া আপনাকে কেউই বের করতে পারবে না। কিন্তু এই জিনিসটা আমি বুঝতে পারি না, ভালো কাজের জন্যই কেন করে, নিজের স্বার্থের জন্য করলে তো আপনি এতদিনে অনেক কিছু করে ফেলতে পারতেন। একটা কথা মনে রাখবে জয়, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই তুমি এটা মাথায় রেখে সবসময় কাজ করবে। তুমি যদি ভালো কাজ করো, 10 জনের দোয়া তোমার পাশে থাকবে। আর যদি তুমি খারাপ কাজ করে স্বাধীনতা চাও, তাহলে তোমার ওই স্বাধীনতার সামনে ওই 10 জন লোক চলে আসবে বাধা দেওয়ার জন্য। তখন তুমি কি করবে? কয়জনকে সামলাবে? আসলে ভাই, আপনাকে কথায় কাজে কেউই পারবে না। এত বছর ধরে কাজ করেও আমি আপনাকে আজও চিনতে পারলাম না। আমি আপনার এখনো ধারের কাছে নাই। আমার এখনো শিক্ষার অনেক দরকার আপনার কাছে। সাইড থেকে বের হয়ে যাই। এরপর এটিএম কার্ডটা পকেট থেকে বের করি। প্রত্যেকটা এটিএম কার্ডের পেছনে একটা নাম্বার থাকে। ওই নাম্বারটা আগে আমি নোট করে নিই। কার্ডটা এখন অ্যাক্টিভ করা যাবে না, কারণ এটা এখন পুলিশের আইডিতে আছে। প্রথমে কার্ডটা খুলে ফেলি। ভেতরে একটা সাদা পেপার থাকে, ওখানে কয়েকটা নাম্বার থাকে। নাম্বারগুলো আমি নিয়ে নিই, আর একটা স্টিকার সাথে, এর মধ্যে তার আইডি খুঁজে পাওয়া যায়। এরপর সবগুলো মিলিয়ে একসাথে আমি যখন চেক করি, তা দেখার পর আমি একদম অবাক হয়ে যাই। যখন ওই লোকটা টাকা দেওয়ার জন্য চ্যাট করছিল, তখন সময় ছিল 5:30। কিন্তু 10 মিনিটের মধ্যে ওই সময় ছিল, তার কার্ডটা তখন ঢুকছিল না। তখন যখন লোকটা কার্ডটা চেক করে বের করে, ঠিক তখনই 10 মিনিটের মধ্যে তার টাকাগুলো বের করে ফেলে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে তো অবশ্যই কেউ ওখানে গিয়েছিল, কারণ এটিএম ভূতের মধ্যে কিছু সংখ্যা আছে, এমন সংখ্যা যে সংখ্যাগুলো কেউ দিয়ে দেয়, তাহলে এটিএম ভূত 10 মিনিটের জন্য কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু এমন শুভ কাজ তো আর যে কেউ করতে পারে না, শুধু যারা প্রফেশনাল তারা ছাড়া। এই কাজগুলো সবাইকে শেখানো হয় না, কিন্তু এই কাজগুলো সাধারণ জনগণের মধ্যে কে শিখিয়ে দিল? আমাকে যদি ওটা খুঁজে বের করতে হয়, তাহলে আমাকে ওইখানে সিসি ক্যামেরার ফুটেজ বের করতে হবে। তাহলে আমি ওই সন্ধানটা খুঁজে বের করতে পারবো যে এই টাকাগুলো কার অ্যাকাউন্টে এবং কি কে নিয়েছে, আর তার নেটওয়ার্ক কত বড়। তুমি ওদের খুঁজে বের করতে পারলে না? এই নিয়ে প্রায় 20টা কেস আমার কাছে আসলো। শুধু আমার থানায় না, 365 থানার সব থানার মধ্যে একই মামলা পড়ে আছে। ইদানিং শুধু মানুষের কাছ থেকে টাকা হাতিয়েই নিচ্ছে। আমাকে স্পেশালি হাই কমিশনার বলেছে যে এই কমিশনারগুলো দিয়ে কোনো কিছুই হবে না, তাই আমাকে নতুন করে সবাইকে লিড করতে বলেছে। এই নিয়ে 20টা থানার সাথে আমি কথা বলেছি। উফ, কেউ কোনো কিছুই করতে পারছে না। তোমাদের কাউকেই আমি রাখবো না, সবাইকে বের করে দেবো। মিটিংয়ের মধ্যে বসে কথাগুলো বলছিলাম, ঠিক তখনই একটা এসপি এসে বলে, ম্যাডাম, আমরা ওকে ধরতে পারছি না। আমাদের মনে হচ্ছে এসব কাজ করে বেড়াচ্ছে ড্রাগ সাইডের লিডার ডাকুলার। কারণ আমার বিশ্বাস ওর মতো এত বড় হ্যাকার আর এখানে কেউ হতে পারে না, কারণ ও দেশের বাইরে এবং কি দেশের বিভিন্ন জায়গায় বড় বড় সাইটেও কাজ করে বেড়ায়। ওকে আজ অবধি কেউ দেখেনি এবং কি ওর ডাটা কেউ সংগ্রহ করতে পারেনি। কত হ্যাকারের সাথে আমরা সাহায্য নিয়েছি, কিন্তু কেউ ওর চুলটা ভাঙা করতে পারেনি। কমিশনার তার এখানে অনেক চেষ্টা করেছে, কিছু করতে পারেনি। কিছু করার থাকে না। তোর মতো আজ অবধি কোনো হ্যাকার আমরা খুঁজে বের করতে পারলাম না, কিন্তু ওর দুর্নীতি অনেক ভালো। ও খারাপ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভালো মানুষের কাছে দেয়। স্টপ! আমি ওর প্রশংসা শোনার জন্য তোমার কাছে আসিনি। আমি শুধু আমাদের এই অপরাধের মূলটা কে করেছে, কে এত বড় চক্রান্ত করেছে তাকে খুঁজে বের করতে বলেছি। সে ভালো কাজ করতেছে নাকি খারাপ কাজ করতেছে, সে অন্য কাছ থেকে টাকা নিয়েছে, আরেকজনকে দিচ্ছে।
আমার কাছে সবই অপরাধী, তাই সবার আমার কাছে সমান। কেউ আমার কাছ থেকে ছাড় পাবে না, সবাই আমার কাছে সমান অপরাধী। তোমাদের হাতের 5 দিন সময় আছে। তোমরা একজন হ্যাকার খুঁজে বের করো যে কিনা ওর থেকেও ভালো একজন। এবার আমি চাই ওর সমস্ত তথ্য বের করতে। ওকে একটিবার যদি দেখতে পাই তাহলে ওর সবকিছুই আমি শেষ করে ফেলবো। আমাদের কথার মাঝেই তখন একটা হাবিলদার ভিতরে প্রবেশ করে আর বলে ওঠে, ম্যাডাম, আমার কাছে অনেক তথ্য আছে, আমি আপনাকে বোঝাতে পারি। রফিক, তোমার সাহস কি করে হয়? তুমি ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করো? তুমি জানো না এখানে মিটিং চলছে, আর এখানে বসে আছে, আর এখানে কমিশনের ম্যাডাম আছে, আর তুমি এখানে ঢুকে গিয়েছো? তোমার সাহস কত বড়? স্যার, আমি এখানে কিছু কথা বলতে চাই। চুপ করো। তুমি যাও, আমাদের সবার জন্য চা নিয়ে আসো। ম্যাডাম অনেক রেগে আছে। কথাটা বলতেও হাবিলদার রফিক ওখান থেকে চলে যায় মাথা নিচু করে। আমি জানি আমাকে যদি একটু সাহায্য করে তাহলে আমি অবশ্যই ওকে খুঁজে বের করতে পারবো, কিন্তু কেউ আমার প্রতিভা সম্পর্কে বুঝলো না। ছোটবেলায় আমি এসব নিয়ে অনেক ঘাটাঘাটি করি, এরপর ধীরে ধীরে আমিও হয়ে যাই ছোটোখাটো একটা হ্যাকার। আমি জানি ওসব কাকে বলে, কিভাবে করে, কারণ ওটা আমার সোনালী অতীত ছিল। বাবা মায়ের অবহেলিত সন্তান ছিলাম আমি। তার জন্য নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য এই পুলিশ ট্রেনিংয়েও জয়েন হই। নিজের প্রতিভা থাকা সত্ত্বেও ভালো একটা পোস্টে জব নিতে পারিনি, কারণ আমার টাকা নেই, নেই বাবার সাপোর্ট। হয়ে গেলাম হাবিলদার, তাই তো মানুষের কথা শুনতে হয়। উনি কে যে একটু আগে এই বিষয়ের কথা বললো? আরে ম্যাডাম, ওসবের কথা বাদ দেন। ও হাবিলদার, আমাদের থানায় শুধু সারাদিন পাগলের মতো বকবক করে। ওর কথা বাদ দেন। তোমাদের হাতে সময় নেই, যে যার কাজে লেগে পড়ো। কথাটা বলি আমি গাড়িতে উঠে ড্রাইভার আমাকে বাড়ির সামনে নামিয়ে দেয়। বাড়ির পাশে পুলিশ অফিসাররা সবাই পাহারা দিচ্ছে সেফটির জন্য। বাবাকে বলেছি, তারপরেও কোনো কথা শুনলো না। বললাম যে আমার পরিচয়টা গোপন রাখতে, কিন্তু কে শুনে কার কথা। আমি বাড়ি থেকে নামতেই সবাই দেখি সেলুট দেয়। আসলে আমার পরিচয় বলতে আমি নদী চৌধুরী, আর আমার বাবা হাই কমিশনার। এর থেকে আর বেশি পরিচয় দিতে পারবো না, আপনারা আস্তে আস্তেই সবটা জানতে পারবেন। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি নাম্বারটা অচেনা। ধরবো কি ধরবো না, প্রথমবার কল করলো তাই ধরলাম না। এরপর 2-1বার কল করার পর ফোনটা রিসিভ করলাম। তখন পাশ থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, ঘুমিয়ে গেলেন নাকি? ঠিক আছে, চিনতে পারলাম না। আপনাকে যদি পরিচয় দেন তাহলে খুশি হতাম। কেন, পরিচয় ছাড়া কি কারোর সাথে কথা বলা যায় না? নাকি কথা বলতে হলে আগে আপনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? বিষয়টা আমার নাম্বারে যেহেতু অচেনা কল আসে না, তাই জিজ্ঞেস করলাম। অচেনা কারোর নাম্বারে কল আসে না মানে? আপনার গার্লফ্রেন্ডের জন্য নাকি? দেখা গেছে আপনার গার্লফ্রেন্ড রাগ করতে পারে, সেই জন্য হতে পারে, তাই না? আমার কখনো গার্লফ্রেন্ড ছিল না যে আপনাকে বলবো, আর তাকে আমি বলতে যাব। এখনকার ছেলেরা এমনই হয়, থাকলেও বলে না। তাদের এমনিতেই ফিউচারে কয়েকটা গার্লফ্রেন্ড থেকে যায়। দেখতে খুব সুন্দর, তাহলে তো কোনো কথাই নেই। আপনার বোকা কথা শুনে একটু হাসি পেল। যাই হোক, এসব কথা বলার আমার প্রয়োজন নেই। আপনার যা ইচ্ছা মন চায় আপনি ভাবতে পারেন, কিন্তু এতটুকু বলছি, আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আগে, তাই আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। যাই হোক, আপনি কি আমাকে এখনো চিনতে পারছেন না? কিভাবে আপনাকে চিনবো? যদি আপনি চোরের মতো নিজের পরিচয়টা লুকিয়ে রাখেন, তাহলে কিভাবে আমি আপনাকে চিনতে পারবো বলেন? পিচিটা বলে কি, সারাদিন চোর খুঁজে আমি, আর আমাকে বলছে চোর? আচ্ছা, আপনি কি আপনার পরিচয়টা দেবেন, নাকি আমি কলটা কেটে দিয়ে ঘুমিয়ে যাব? এত ভাব দেখাচ্ছেন কেন? এত ভাব কোথা থেকে আসে আপনার জন্য? আসলে মেয়ে মানুষ একটু বেশি কথা বলে। আমি তো বললাম আপনার পরিচয়টা দেন, তাহলেই তো হয়। আর আমি ভাব দেখালাম কোথায়? নিজেই পরিচয় দিচ্ছে না, আবার আমি নাকি ভাব দেখাচ্ছি। আমি নদী বলছি। এখন কি আপনি আমাকে চিনতে পেরেছেন, নাকি এখনো চিনতে পারেননি? প্রথমে যদি বলতেন আমি নদী, তাহলে তো আমি বুঝতাম যে আপনি নদী আপু। আপু বলতে কেমন জানি না মেয়েটা রেখে যায়, আর আমার উদ্দেশ্যে বলে ওঠে, আপনাকে বলেছিলাম না আমাকে আপু বলে না ডাকতে, আমার নাম নদী। আর যদি আপু বলে ডাকেন তাহলে কিন্তু আপনার খবর আছে, আমি কিন্তু মামলা করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তুমি বলেই ডাকবো, সমস্যা নেই। আর আপনি আমাকে আপনি করে কেন বলছেন? আচ্ছা ঠিক আছে, এখন বলো তুমি খাইছো নাকি?
আমি বাইরে থেকে খেয়ে এসেছি, বাসায় আর খাইনি। বাসায় কি করে খাবো? কারণ বাসায় যে আমাকে ঠিকভাবে খাবার দেয় না। কথাটা নিজের মনে মনেই বললাম। আচ্ছা, আমি তো এখানে এই শহরে নতুন, তুমি কি আমাকে একটু ঘোরাবে? মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে, আর এমনিতে যেহেতু ভালো লেগেছে কাছাকাছি থাকতে পারবো ভেবে আমি বলে উঠি, জি, আমার কোনো কাজ নেই। তাহলে কি করব? আপনাকে ঘোরাতে পারবো, সমস্যা নেই। আপনি যেখানে যেতে চান আমি নিয়ে যাব। তাহলে আগামীকাল থেকে তোমার ডিউটি হচ্ছে আমাকে নিয়ে ঘুরতে বের হওয়া, বুঝতে পেরেছো? আসলে মেয়েটা যেমন সুন্দরী তেমনই তার কথাবার্তা, একবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। নদীর সাথে কথা বলে কলটা কেটে দেই। আগামীকাল বিকেলে ওকে নিয়ে ঘুরতে যাবো বলে কলটা কেটে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি জয়কে একটা কল দিলাম। তখন জয় ঘুম ঘুম চোখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, এত সকালবেলা কল দিলে যে? কোথাও যাবি নাকি? আরে আমি একটু বের হব, তোকে কল দিলাম, যাবি নাকি তুই? কেন, কোথায় যাবি তুই? আব্বু একটা ইন্টারভিউ দেওয়ার ম্যানেজ করে দিয়েছে। এটা নাকি আব্বুর বন্ধুর অফিস, তাই ওখানে যাব ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। তুই তাহলে রেডি হ, আমি তাহলে আসতেছি। তোর কথা সময় লাগবে? আমার তো প্রায় 1 ঘন্টা লেগে যাবে, কারণ বাসায় কাজ আছে, তুই তো জানিস। তাহলে তোর আসার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যাচ্ছি, তুই বাসার কাজ কর। এই জিনিসটা আমি বুঝি না, মুখ বুঝে কারো সহ্য করে রইলি ওই বাড়িতে? কি করব বল, মায়ের স্মৃতি এই বাড়িতে, তাই তো ছাড়তে পারি না আমি। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো লাগে। কথাটা বলে কলটা কেটে দিয়ে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে বের হই। ঘুম থেকে উঠে সৎ মায়ের দেওয়া সেই রুটিন অনুযায়ী কাজগুলো করতে লাগলাম। তখনই হঠাৎ করে সৎ মা এসে অনেকগুলো জামা কাপড় দিয়ে বলে ওঠে, বাসার কাজ শেষ হওয়ার পর এই জামা কাপড়গুলো ধুয়ে দিবে, বুঝতে পেরেছিস? কোনো কাজ কাম না করে বসে থেকে কি করবি? কাজগুলো সারাদিন কর। মা, আমার বাইরে একটু কাজ আছে। কথাটা বলা মাত্রই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপর বলে ওঠে, আরে বাইরে যাবি তো একবারে সারা জীবনের জন্য চলে যা না, এখানে এই বাসাতে বসে রইলি কেন? তোর জন্য এই বাড়িতে আমি শান্তি মতো থাকতে পারি না, তুই বুঝিস না কেন? মা, তুমি যা বলো তাই করি। তোমার অপমান সব কিছু নিজেই মাথা পেতে নেই। তুমি আমাকে গালমন্দ করো, তারপরে মাথা নিচু করে সবকিছু সহ্য করি। সারাদিন আমাকে দিয়ে কাজ কাম করাও, আমাকে খেতে দাও না, তারপর আমি চুপ থাকি। কিন্তু তুমি আমার এই বাসাটা কখনো বিক্রি করতে পারবে না। কি বললি তুই, শুয়োরের বাচ্চা? আমি আমার বাসা বিক্রি করব না করব সেটা তোকে বলতে হবে নাকি? এটা আমি তোর বাপের থেকে সাইন করে রেখেছি, এখানে তোর কোনো অধিকার নেই। আসলে আমার সৎ মা এবং কি তার ভাই দুজনে মিলে এই বাড়িটা বিক্রি করতে চায়, তাই শুধু আমার জন্য করতে পারছে না। এখন তারা হয়তোবা লাইনে তারা নিজেদের মতো বিল বানিয়ে রেখেছে, তাই আমাকে এসব কথা বলছে। এই বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু তুই বের হোস না। এখন তো মনে হচ্ছে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে হবে। কথাটা বলে আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়, এমনকি আমার জিনিসপত্র সবকিছু ছুঁড়ে ফেলে দেয়। বাড়িটা ছেড়ে যেতে আমার মন চাইছে না, কারণ খুব কষ্ট হচ্ছে। এখানে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে, মায়ের স্মৃতি। আমি কিভাবে মুছে ফেলতে পারি? আমি কথা দিচ্ছি মা, তোমার এই বাসা ছেড়ে যেতে আমি দেব না। আজকে বাসা আমি নেব। এটা বলে আমার জিনিসপত্র হাতে নিয়ে সোজা হাঁটা ধরলাম বাজারের এক প্রান্তে। জিনিসপত্রগুলো আমার হাতে দেখে তখন চাচা দোকান থেকে বের হয়ে আমার কাছে এসে বলে ওঠে, কি হলো বাবা, তুমি এখানে? আর এইসব জিনিসপত্র নিয়ে তুমি বাইরে বাজারে কেন? কি হয়েছে তোমার? সৎ মা বাসা থেকে বের করে দিয়েছে, তাই এইগুলো নিয়ে চলে এসেছি। তোমার বাবাকে অনেকবার বুঝিয়েছিলাম যে বিয়ে না করতে, শেষে বিয়েটা কাকে করলো? একটা দজ্জাল মেয়েকে। তুমি আমার সাথে চলো। কথাটা বলে চাচা আমাকে আমার হাত ধরে একটা বাড়িতে নিয়ে যায়। এরপর একজন লোকের সাথে কথা বলে আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে চাচা বলে ওঠে, আজকের থেকে তুমি এখানেই থাকো, আমি তোমার বাড়ির বিষয়টা দেখব। যতদিন না সবকিছু ঠিকঠাক হয় ততদিন পর্যন্ত তুমি এখানেই থাকো। চাচা খুবই ভালো মানুষ। কথাটা বলে উনি ওখান থেকে চলে যায়। কিন্তু আমি কিছুদিন ধরে লক্ষ্য করলাম চাচার মন খারাপ, কিন্তু জিজ্ঞেস করতে পারিনি। ইন্টারভিউ দিতে এসেছি, যাই হোক ইন্টারভিউটা সফল হয়েছে, চাকরিটা হয়েছে আলহামদুলিল্লাহ।
তখন আমি খুশিতে আগে জয়কে জানাবো এইসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে, একটা মেয়ে পড়ে যায়। মেয়েটার দিকে খেয়াল করলাম, পরনে সাদা শার্ট আর প্যান্ট পরা। মেয়েটার মুখের দিকে তাকাতেই আমি যেন ক্রাশ খেলাম। তখন মেয়েটা, আপনি কানা নাকি চোখে দেখেন না, নাকি চোখ দুটো অন্ধ, চোখে কিছু দেখতে পান না? দেখতেছেন রাস্তা দিয়ে হাঁটতেছি, তার উপর ধাক্কা দিলেন। প্রথম দেখায় মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, তাই নিজের অজান্তে বলে উঠি, সুন্দরী, তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তাই হাঁটু গেড়ে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠি, ভালোবাসি। কথাটা শোনা মাত্রই মেয়েটা রেগে গিয়ে, তোর কত বড় সাহস, তুই আমাকে প্রপোজ করিস? জানিস না, শুনিস না, না জেনে তুই আমাকে প্রপোজ করছিস? চাকরি হয়ে গিয়েছে, খাওয়ানোর মতো এখন আর কোনো অভাব নেই, বাবাও রাজি হয়ে যাবে, আর এমন একটা সুন্দরী কোথাও আর পাবো না, তাই তোমাকে প্রপোজ করে ফেললাম। গালে হাত দিয়ে কথাটা বললাম। এমন কখনো আমাকে প্রপোজ করেনি কেউ। ছেলেটার এমন পাগলামো দেখে হাসবো না কিছু করব, কিন্তু না, আমার রাগ হলো। ছেলেটার শার্টের কলার ধরে বলে উঠি, তুই আমাকে চিনলি না? আমি হচ্ছি এই থানার অফিসার, আমি সিআইডি। আজকে তোকে নিয়ে গিয়ে ড্রিম থেরাপি দিব। আমি ছোটবেলা থেকেই পুলিশ ভয় পাই। মেয়েটার কথাটা শোনা মাত্রই আমার তো আত্মা কেঁপে ওঠে। মেয়েটা পুলিশ অফিসার বলে কি? তখনই দেখলাম আশপাশ থেকে কয়েকজন পুলিশ চলে আসে, আর অফিসারগুলো এসে মেয়েটার উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাডাম, কিছু হয়েছে নাকি? কিছু হলে বলেন, তাহলে আমরা এখনই। ওকে ধরে নিয়ে লকআপে নাও, তারপর দু একটা দাও, তারপর দেখবে ওর ভালোবাসা সব মুছে যাবে একেবারে। কথাগুলো শোনার পর আমার তো পুরো আন্ডা চেপে গেল। মেয়েটার ফাপড়ে আমি বলে উঠি, ম্যাডাম গো, আমার ভুল হয়ে গিয়েছে, আমি জীবনে আর প্রেম করব না, আপনি আমাকে দয়া করে মাফ করে দিন। না, মাফ হবে না। ওকে তোমরা ধরে নিয়ে যাও, আর না হয় তোমার এখনই আত্মীয় কেউ আছে কিনা কল দাও, তাকে নিয়ে তোমাকে নিয়ে যেতে হবে, এরপর তোমার নামে মামলা হবে। রুমের সবকিছু গুছিয়ে নিলাম, তখন হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি কেউ না, নদী কল করেছে, তাই রিসিভ করলাম। হ্যাঁ বলো। তোমাকে একটা লোকেশন দিচ্ছি, ওখানে একটু আসো। আমি ওখানে দাঁড়িয়ে আছি, ওখান থেকে আমরা একটু হাঁটতে বের হবো। ওকে দেখার পর থেকেই মনটা কেমন জানি করছে, ভাবছি প্রপোজই করে দেব। রাস্তার ওপাশে একজনকে খুব পরিচিত বলে মনে হচ্ছে। সামনে আসতেই পুলিশ অফিসারগুলো আমাকে দেখে স্যালুট দেয়। সামনে যেতে দেখি মেয়েটা আর কেউ না, আমার বান্ধবী নেহা। তুই এখানে এই ঠান্ডার মধ্যে এসেছিস কেন? এখানে অবাক হওয়ার কি আছে, আঙ্কেল আমাকে পাঠিয়েছে তোকে সাহায্য করার জন্য, তাই তো আমি এখানে এসেছি। তা তো বুঝলাম, তাহলে ছেলেটাকে এভাবে ধরে রেখেছিস কেন? কি করেছে? তখন নদীকে সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর নদী হাসতে লাগলো, আর সাথে আমিও হাসছি। আল্লাহ, কি বিপদে আজকে কার মুখ দেখে উঠেছি আল্লাহ জানে। আমার বড় ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো কোনো মেয়েকে আর এভাবে প্রপোজ করব না, ভালো লাগলেও না, আমি আর কখনো বিয়ে তো করব না। জয়কে একটা কল দিলাম, তখন ফোনটা ধরে বলে ওঠে, হ্যাঁ বল, তোর ইন্টারভিউ কেমন হয়েছে? আর কোথায় আছিস তুই এখন? ভাই, আমার অবস্থা ভালো না, তুই রাস্তার মোড়ে চলে আয়, আমি ওখানে আছি, আমাকে পুলিশ ধরে রেখেছে, আমাকে একটু বাঁচা। কথাটা বলে কলটা কেটে দেয়। ওর আবার কি হলো? ওকে আবার পুলিশ কেন ধরলো? তাই আমি তাড়াতাড়ি করে ওখানে যেতে লাগলাম। আমি ওখানে গিয়ে দেখি একটা অফিসার ওকে ধরে রেখেছে, আর গাড়ির উপরে একটা মেয়ে উঠে বসে আছে। আমি সামনে গিয়ে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আসলে আমার বন্ধু একটু অবুঝ, ও বোঝে কম, আর না বুঝে হয়তো বা কোনো ভুল করে ফেলেছে, ওকে একটু দয়া করে ছেড়ে দিন। দেখে তো আপনাকে নিষ্পাপ মনে হয়, আপনার বন্ধুকে না, আপনার বন্ধু হাড়ে হাড়ে শয়তান, সব শয়তানি লুকিয়ে আছে ওর, আমাকে প্রপোজ করেছে ও। আমি রাগে চোখে রাহাতের দিকে তাকালাম, তখন শয়তানি একটা হাসি দিয়ে মাথা নিচু করে রইল। হারামজাদা এখনো কিভাবে হাসছে। তখন এই পাশ থেকে একটা মেয়ে আসে, মেয়েটা বলে ওঠে, আপনি ওই রোমিওর কি হন? সামনে এসে দেখি যে ছেলেটা আর কেউ না, এটা হলো জয়। এটা দেখে আমি তো ভয়েই একটু ঘাবড়েই যাই। নদী, তুমি তুমি এখানে? আসলে নেহা আমার বান্ধবী, আমি তো তোমাকে লোকেশন পাঠিয়েছি এখানে আসার জন্য, তখন হঠাৎ করে ওকে এখানে দেখলাম, তাই আমি ওর সাথে দেখা করতে আসলাম। আচ্ছা, বান্ধবী তাহলে নদী তুমি, তাই না?
তারাই কথাগুলো বললো, তখন আমি ওকে চুপ থাকতে বললাম। আচ্ছা, তাহলে তুমি আমার বান্ধবীকে জানো, তাহলে তুমি তো ভালো, কিন্তু তোমার এই বন্ধু এমন ফাজিল কেন? ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি দয়া করে ওকে মাফ করে দেন এইবারের মতো। অবশ্য ছেলেটা দেখতে খারাপ না, আমিও কিন্তু ওকে পছন্দ করে ফেলেছি, তাই আমি ওদেরকে বুঝতে না দিয়ে বলে উঠি, ঠিক আছে, এই যে তুমি আমাকে এখানে তোমার নাম্বার, ঠিকানা আর ফেসবুক আইডিটা দিয়ে এখান থেকে চলে যাও। আমার তো লাড্ডু ফুলতে লাগলো, মনে হয় একটু একটু প্রেমে পড়তে লাগলো। ধন্যবাদ বন্ধু, তুই যদি ওর বান্ধবীকে না চিনতি তাহলে হয়তো বা এত দূর আগাতো না, মনে মনে বললাম। জয়, তুমি আমার সাথে চলো, আমরা দুজন চলো ঘুরতে যাব। কথাটা বলে আমি জয়ের হাত ধরে আমরা হাঁটতে লাগলাম। আজকে আমার মনটা ভালো নেই, চলো আমরা আজকে গিয়ে নদীর পাড়ে ঘুরে আসি। কথাটা বলে আমি আর নদী দুজনে নদীর পাড়ে গেলাম একটু হাঁটার উদ্দেশ্যে। আমি আর জয় দুজনেই নদীর পাড়ে হাঁটতেছি। আমার কেমন জানি না রোমান্টিক ফিল হচ্ছে, বলে বুঝাইতে পারবো না যে কিরকম। দেখলাম জয়ের মন খারাপ, তখন ওর উদ্দেশ্যে বলে উঠলাম, তোমার মনে হচ্ছে মন খারাপ, কোনো কিছু হয়েছে নাকি? না, সমস্যা নেই, এমনিতে মন খারাপ না, এটা একটা পার্সোনাল বিষয়। তুমি যদি বলতে না চাও তাহলে সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি নদীর দিকে তাকাতেই তখন আমার সামনে দাঁড়িয়ে ওর হাতটা বাড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, জয়, যেমন এই নদীর বুকে সাগর থাকে, ঠিক তেমনই আমিও তোমার বুকে থাকতে চাই। তোমাকে দেখার পর আমার ভালো লাগে, কিন্তু এই ভালো লাগা যে ভালোবাসা তা আমি বুঝতে পারি। নদীর বুকে সাগরের মতো আমিও নদী হয়ে জয়ের বুকে থাকতে চাই। তুমি কি আমার হবে? নদী হাত বাড়িয়ে কথাটা বলল আমায়। বাতাসে নদীর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল, এমন সময় ওকে অসম্ভব সুন্দর লাগছিল। অন্যদিকে আমিও ভালোবাসি, প্রথম দেখায় ওকে আমি ভালোবেসে ফেলেছি, তাই আমিও ওকে বলে উঠি, তুমি আমার সিনিয়র, এটা কিভাবে সম্ভব? ভালোবাসা সিনিয়র জুনিয়র তো মানে না, ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে সব কিছুই রাজি হয়। এই সমাজ আমাদেরকে কি ভাববে তা আমি জানি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, এতটুকু জানি। তুমি আমার প্রথম ভালোবাসা, যাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তুমি হয়তো আমার অতীত জানো না, আমার অতীত সম্পর্কে জানলে হয়তো বা তুমি কষ্ট পাবে। তোমার অতীত কেমন তা আমি জানি না, আমি জানতেও চাই না। আমি জানি আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে একটা অসহায় ছেলে। তখন আমি নদীকে আমার সবকিছুই খুলে বলি। সবকিছু শুনে নদী আমাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তোমার অতীতটা অনেক কষ্টের, তারপর আমি তোমাকে ভালোবাসি। হ্যালো, জি ম্যাম, আমি এবার কি করলাম? কেন? তুমি তো অপরাধ করেছো। কি বলছেন ম্যাম? আমি কি করলাম বলুন তো? তুমি আমার মন চুরি করেছো, চোর সাহেব। ও, এরকম অপরাধ করলে কি জামিন পাওয়া যায়? না, এই অপরাধে জামিন নেই, তোমায় শাস্তি পেতেই হবে। তাহলে আমি প্রস্তুত। শাস্তি হিসেবে যদি তোমার চোখে চোখ রেখে কথা বলতে হয়, আমি এখনই থানায় চলে আসছি। এত সাহস কবে থেকে হলো তোমার? যখন থেকে তোমার হাসি আমার ঘুম কেড়ে নেয় তখন থেকেই। হুম, এসব মিষ্টি কথা বলেও তুমি পার পাবে না। আমার এক বন্ধুকে বলে দিয়েছি তোমার নামে রীতিমতো মামলা করব। কিসের মামলা? ভালোবাসার প্রতারণার মামলা। আমার মন নিয়েছো, কিন্তু এখনো ফেরত দাওনি। ফেরত দেওয়ার প্রশ্নই আসে না, আমি সেটা আজীবনের জন্য রেখে দিতে চাই। ও, তাহলে তুমি কনফেশন দিচ্ছ? হ্যাঁ ম্যাম, আমি দোষী। আমি স্বীকার করছি আমি তোমার মন চুরি করেছি, আর সেটা কখনো ফেরত দিব না। তাহলে আমাকে এখন বিচারকের আসনে বসতে হবে। তাহলে রায় দাও ম্যাম। রায় হলো প্রতিদিন আমাকে ভালোবাসার চিঠি লিখতে হবে, সকালে সুপ্রভাত বলতে হবে, রাতে শুভরাত্রি। চিঠি কাগজে না মোবাইলে? আসল চিঠি হাতের লেখা, মন থেকে লেখা থাকবে কিনা সেটা আমি যাচাই করব। ম্যাম, এত কঠিন শাস্তি? তাহলে কি আমি অ্যাপেল করতে পারি? না, তুমি তো বারবার অপরাধ করেছ, আমার মনের ভিতরে ঢুকে পড়েছ। প্রতিদিন তোমার চিন্তায় আমার ঘুম হারাম। এসবের কি বিচার নেই? যদি বলো আমি এখনই এসে আদালতে হাজির হই। আদালত নয়, চলো কফি শপে দেখা করি, সেখানেই হবে রায় কার্যকর।
তোমার চোখে চোখ রেখে শপথ করব আর কখনো তোমার মন কষ্ট দিব না। আহা, এত সহজে বিশ্বাস করে ফেলবো নাকি? তাহলে বলো আর কি করতে হবে? একটা চ্যালেঞ্জ দিব, যদি তুমি পাশ করো তাহলে আমি তোমাকে অফিসিয়ালি মাফ করে দিব। চ্যালেঞ্জ মানেই তো অ্যাডভেঞ্চার। কি চ্যালেঞ্জ বলো? আগামী 3 দিন প্রতিদিন ঠিক রাত 12:01 আমাকে একটা এমন মেসেজ পাঠাবে যাতে আমি না হেসে থাকতেই না পারি। হ্যাঁ, প্রেম শুধু রোম্যান্স না, এতে হাসি আর খুনসুটিও থাকতে হয়। তুমি চাইলে আমি তোমার মুখে চিরকাল হাসি রেখে দিতে পারি। এত সহজে প্রেমে পড়ে যেও না রাহাত। আমি তো অনেক আগেই পড়ে গেছি, তুমি খেয়াল করনি। আমি খেয়াল করেছি, কিন্তু ভয় পেতাম। ভয় কিসের? হারানোর। আবার যদি কেউ এসে মনিয়ে যায়, আবার যদি কষ্ট পাই। তাহলে একটা চুক্তি করি, তুমি আমাকে মন দাও, আমি তোমাকে আগলে রাখবো, ঠিক যেন জীবনের সবচেয়ে দামি জিনিসটা। আর যদি হারিয়ে ফেলো? তখন নিজের মনও খুঁজে পাবো না, কারণ সেটা তো তুমিও নিয়ে গেছো। তুমি জানো, এই কথাগুলো শুধু শুনলেই হয় না, অনুভবও করতে হয়। আমি প্রতিটা শব্দ অনুভব করি যখন তুমি বলো। তোমার এক একটা নিঃশ্বাসে আমি জীবন খুঁজি। রাহাত, তুমি এমন কেন? কারণ তুমি আলাদা, তাই আমিও আলাদা হয়ে গেছি। আমার মন এখন ঠিক থানার হাজতের মতো, শুধু তোমার জন্য খোলা আছে। আর আমি তো সেই অপরাধী যে আজীবন বন্দি থাকতে রাজি। তাহলে কাল কফি রাত 8টায়? সময় দিয়ে দিলেই হলো। তুমি কি আসবে? যদি তুমি সত্যি সত্যি হাসাতে পারো তাহলে শুধু কফি না, আমার জীবনের সব বিকেল তোমার সঙ্গে কাটবে। আমি তো এখনই স্বপ্ন দেখছি। স্বপ্ন নয় রাহাত, এবার বাস্তব শুরু হোক। নদীর সাথে আমি আরো বেশি সময় কাটিয়ে এরপর বাসায় চলে আসি। বাসায় এসে শুধু ভাবতে লাগলাম এখন কিভাবে আমাকে যে করেই হোক সিসি ক্যামেরা থেকে ফুটেজটা নিতে হবে। আমি বের হয়ে যাই এটিএম বুথের সামনে, দেখলাম যে গার্ড দাঁড়িয়ে আছে। তখন আমি ওর ফোনটা হ্যাক করলাম। এরপর আমি যার আয়তে ক্যামেরাটা আছে তাকে কল দিলাম। তাকে কল দিয়ে তার পরিচয় দিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম। লোকটা আমাকে আর কিছু জিজ্ঞেস করলো না। আমি সোজা রুমে বসে ফুটেজটা নিয়ে ওখান থেকে সোজা বের হয়ে আসলাম। বাসায় এসে ল্যাপটপে এটা চেক করে দেখলাম একটা লোক, অনেক কিছু চেক করলাম কিন্তু খুঁজে পেলাম না। বারবার শুধু খুঁজতেছি, কারণ লোকটার মাথায় টুপি, তাই ভালোভাবে মুখটা বোঝা যাচ্ছে না। মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাই আমি নদীকে কল দিয়ে ওর সাথে অনেকক্ষণ কথা বলে ঘুমিয়ে যাই। ভাই, আপনি যেইভাবে প্ল্যানগুলো করেছেন ঠিক ওইভাবে কাজ হইতাছে। আপনি চিন্তা করবেন না, সবগুলো টাকা আমরা ম্যানেজ করে এক জায়গায় রেখে দিয়েছি। এইভাবেই তো আমি করতে চাই। এখন শুধু আর কিছু টাকা, তারপর তো আমি সবগুলো টাকা দেশের বাইরে পাচার করে দিব। আপনাকে কেউ কিছু বোঝালো না যে টেবিল হ্যান্ডটা কে, কিন্তু ভাই আপনাকে একটা কথা বলি, আপনার পথের কাঁটা একজনই হয়ে দাঁড়াতে পারে শুধু, কারণ আমাদের থেকে সব থেকে ভালো হ্যাকার একজনই, সেটা হচ্ছে ড্র্যাকুলার। ওকে হারানো আমাদের দ্বারা কখনোই সম্ভব না। তুমি ঠিক ধরেছ, ওকে যেভাবেই হোক আমি জানি মেরে ফেলব। ওর জন্য আমি এগোতে পারছি না। ও যদি আমার পথের কাঁটা না হয়ে দাঁড়াতো তাহলে তো কত আগে আমি টাকা নিয়ে দেশের বাইরে চলে যেতাম। গোপন সূত্রে আমি খবর পেয়েছি আমাকে ধরার জন্য নতুন একটা অফিসার হায়ার করা হয়েছে, কিন্তু তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি ওই অফিসারকে আমার প্রেমের জালে ফেলে এখন তাকে আমি আমার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। মাথাটা প্রচন্ড পরিমাণ গরম হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমি ওদের কোনো ক্লুই খুঁজে পেলাম না যে ওদের আসলে কাজটা কি, কারণ আমি আমার সাইডে এতদিন ধরে কাজ করছি, কি খবরটা আজও পেলাম না। তখনই আমি আকাশকে কল করি। আকাশ ফোনটা ধরে বলে ওঠে, জি ভাই বলুন, আজকে হঠাৎ করে আমাকে কল করলেন, কোনো সমস্যা হলো নাকি? আমি তোমাকে একে করে কয়েকটা কোড পাঠাচ্ছি, এগুলো সবগুলো মাধ্যমে পাঠিয়ে দাও আর আমাকে জানাও যে এটা কোন লিক থেকে আসছে। আপনি আমাকে পাঠিয়ে দিন, আমি সব কিছু করে এখনই আপনাকে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা পর আকাশ আমাকে মেল করে আমি যা দেখি তা দেখার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। প্রায় 600 কোটি টাকার মতো মানুষের কাছ থেকে লুটে নেওয়া হয়েছে ওই সাইড থেকে। আর এই সাইডের লোকটা যে আমার অচেনা না, এই সাইডের লোকটা যে ডেভিল হান্ট। বলতে গেলে এই 5 বছরে ও বলতে গেলে দেশের সব থেকে বড় অপরাধী। ওকে আজও কেউ ধরতে পারেনি।
ও অনেকবার আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু শেষে নিজের ডাটাগুলো আমাকে দিতে বাধ্য হয়েছে। আমি এখনো সাইটগুলো খুঁজতে লাগলাম। 4টা দিন ধরে প্রত্যেকটা ফাইলই খুঁজতেছি ফোন বন্ধ করে। আমি ওই সব ডাটা এখন সংগ্রহ করব। কেউ বুঝে ওঠার আগে আমাকে পালাতে হবে। আমার সব টিমকে সব কিছু বুঝিয়ে দিয়েছে, এখন শুধু টাকাগুলো নিয়ে আমাকে দেশ ছেড়ে পালাতে হবে। এই নিয়ে 5 দিন হয়ে গেল, কিন্তু আপনারা কেন কোনো কিছু এখন পর্যন্ত করতে পারলেন না? না পারলেন নিজেরা কোনো কিছু করতে, আর না পারলেন ভালো কোনো হ্যাকার নিয়ে আসতে। কিছুতেই কিছু করতে পারলেন না, তাহলে আপনারা এখানে বসে আছেন কেন? যান বাসায় গিয়ে নিজের বইয়ের কাজ করে দেন, তাও তো একটা ভালো কাজ করতে পারবেন। কাজের লোক বলবে মানুষজন। ম্যাডাম, আমি আপনাকে কিছু বলতে চাই, আমাকে একটু বলার সুযোগ দিন। রফিক, সবার এখন মাথা গরম আছে, তুমি এখান থেকে যাও, আমার জন্য চা নিয়ে আসো। না স্যার, আপনারা আমাকে দিয়ে এটা ওটা করান, আমার কাজের সময় আপনারা আমাকে কাজ করতে দেন না। রফিক, আমি কি তোমাকে তোমার কাজটা আবারও মনে করিয়ে দিব, নাকি তুমি এখান থেকে গিয়েছো নাকি? চুপ করেন আপনি। আপনি তো নিজে কোনো কাজ করতে পারলেন না, আর একজন যখন এসে বলছে সে পারবে, তখন তাদেরকে বাধা দিচ্ছেন। আপনি আমার সাথে আসুন, আপনি আমাকে সবকিছু বুঝিয়ে বলুন, আমি শুনছি আপনার কথাটা। লোকটাকে আমার কেবিনে নিয়ে যাই, তারপরে আমার উদ্দেশ্যে বলে উঠে, ম্যাডাম, আমি আজ প্রায় 5 বছর ধরে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি। এই যে দেখুন এসব তথ্য। হাবিলদারের কাছে তথ্যগুলো সবগুলো আমি লিখিত থাকা দেখে অবাক, কারণ ও তো সম্পূর্ণ কাজ প্রায় ডিটেল করেই রেখেছে। আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আপনিও দেখি সবার থেকে অনেক ভালো কাজ করে ফেলেছেন, যেগুলো আজ পর্যন্ত কোনো বড় অফিসার করতে পারলো না, তা আপনি নিজে একাই করে ফেলেছেন, কারো সাহায্য ছাড়া। ম্যাডাম, আমি ওই দুজনের তথ্য বের করেছি। এই দুইজন অপরাধী, একে সবাই চিনে ডেভিল হ্যান্ড নামে। এছাড়া বিশ্বের মধ্যে খারাপ কাজ করে বেড়ায়। আর এটা হচ্ছে ড্রাকুলার, যে কিনা খারাপ কাজ করতে গিয়ে যারা খারাপ তাদের কাছ থেকে টাকা নিয়ে ভালো মানুষকে সাহায্য করে। মানে এক কথায় বলতে গেলে একজন গরিবের রক্ত চুষে খাচ্ছে আর একজন গরিবের রবিনহুড। তাহলে আপনি কাজ শুরু করুন। এই দুইজনের ছবি যেভাবেই হোক আপনি ম্যানেজ করুন। যত সহযোগিতা লাগে আমি আপনাকে করছি। আমি ডিপার্টমেন্টের সবাইকে ফোন করে বলে দিচ্ছি আপনাকে সাহায্য করবে, সবাই আপনার সাথে কাজ করবে। চাচার সাথে দেখা করে আসি। ছোটবেলা থেকে আমার একজন লোক আপন, সেটা হচ্ছে ওই রহিম চাচা। আমাকে অনেক ভালোবাসে, ছেলের মতো, তাই ওনাকে আমি আমার বাবার মতোই ভালোবাসি। রহিম চাচাকে ধন্যবাদ জানাইনি, তাই ওনাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে ওনার দোকানের কাছে গেলাম। ওনার দোকানের সামনে দেখলাম অনেক লোক। কি হলো আবার? লোকগুলোকে আমি সরিয়ে যখন সামনে দেখি, সামনে এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার যেন শরীরটা বিদ্যুতের মতো চমকে উঠল, কারণ আমার সামনে শুয়ে আছে রহিম চাচার মৃতদেহ। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দৌড়ে ওনার কাছে গিয়ে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর পুলিশ চলে আসে, এসে আমাকে ওখান থেকে সরিয়ে নেয়। এরপর পুলিশটা বলাবলি করতে শুরু করে, লোকটার দোকান আমাদের থানার সামনেই। খুব সাধারণ একজন মানুষ ছিল, ছেলে মেয়ে কেউ ছিল না, শুধু একটা সংসার। তার 2টো ছেলে ছিল, কিন্তু ছেলেগুলো মারা যায়। নিজের সারা জীবনের অর্থ যা তিনি উপার্জন করেন সবগুলো জমিয়ে রেখেছিলেন, কিন্তু শেষে কি হলো? কোনো প্রতারক তার সবগুলো অর্থ ব্যাংক থেকে হ্যাক করে নিয়ে যায়। ভেবেছিল তার অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করবে, কিন্তু এখন সেটা হলো না। হয়তো বা তার জন্য সে আত্মহত্যাটা করে। আমি খোঁজ নিয়ে দেখেছি এইসব যে করেছে সে আর কেউ না, সে হচ্ছে গিয়ে ডেভিল হ্যান্ড। আমি তোকে ছাড়বো না ডেভিল হান্ট। তুই আমার কাছ থেকে জীবনে আমি যা কিছু অর্জন করেছি সব কিছু কেড়ে নিয়েছিস, তোকে আমি ছাড়বো না। এটার মূল্য তোকে তো মৃত্যু দিয়েই শোধ করতে হবে। আমার লোকেরা যা করে না, কি দরকার ছিল রহিম চাচার টাকাগুলো নিয়ে নেওয়ার জন্য? আমার বন্ধু জয় তো অনেক ভালোবাসে। যাই হোক, মরে গিয়েছে, বেঁচে থাকলে টাকাগুলো ফেরত দিতাম। এখন টাকাগুলো খাবে কে? তখন দেখলাম ফোনে রাহাতের ফোন। ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে রাহাত বলে ওঠে, ভাই, আমি বিষয়টা শুনেছি, মন খারাপ করিস না এটার জন্য। আমরা পুলিশের কাছে মামলা করব। আমি আসতে পারিনি, অফিস ছিলাম। আর অফিস থেকে আমাকে কিছুদিনের জন্য বলেছে কাজের ক্ষেত্রে দেশের বাইরে পাঠাবে। নতুন চাকরি পেয়েছিস, কাজ কর তুই। রাহাতের সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। এখান থেকে সোজা বাসায় চলে যাই। বাসায় গিয়ে ল্যাপটপটা অন করি। এরপর সাইডে ঘোরাঘুরি করে একটা সূত্র খুঁজে পাই, একটা কোড, যে কোডটা আমাকে ওদের লিঙ্কের মাধ্যমে নিয়ে যেতে পারবে।
ওখানে ভিতরে প্রবেশ করি। এরপর আমি ওখানে যা দেখি তা দেখার পর মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ ওখানে আছে হাজারো মানুষের ডাটা কালেক্ট করা হয় লোনের মাধ্যমে বা কারোর সাথে কোনো টাকা লেনদেনের মাধ্যমে। তারা কি করে তারা ব্যাংকের সাথে জড়িত থাকে, তখন ব্যাংকের মালিকেরা এবং কি ব্যাংকের কর্মচারীরা সবাই তাদের সাথে জড়িত থাকে। যদি কোনো ব্যক্তি তার ব্যাংকের ভিতরে টাকা ভরে, তাহলে সেই ব্যক্তির টাকাগুলো ম্যানেজার আর সে ছাড়া কেউ জানে না। তখন ব্যাংক থেকে একটা রিসিট দেওয়া হয়, যেটা রিসিটেবল। সেটা একটা কাগজ যার মাধ্যমে তার অ্যাকাউন্ট নাম্বার এবং কি নাম ঠিকানা সবকিছুই লেখা থাকে, এবং সেই কাগজটা সে নিয়ে যায়। সে কাগজটা সে ফেলে রেখে যায় কার কাছে? ম্যানেজারের কাছে। এভাবে অসংখ্য গ্রাহক তাদের কাজগুলো ম্যানেজারের কাছে দিয়ে দেয় নিজের আত্মবিশ্বাসকে রেখে। তখন ওই কাগজগুলো কোনো মূল্যহীন থাকে না, কারণ কাগজের মধ্যে থাকে অ্যাকাউন্টের নাম, নাম্বার এবং তাদের মালিকানা ঠিকানা। তখন ডেভিল হান্টের লোকেদের লক্ষণ থাকে একটাই, সেটা হচ্ছে গিয়ে তার দুর্বলতা কোথায় আছে সেটা খুঁজবে। এরপর তাকে কোনোভাবে লোন দেওয়ার চেষ্টা করবে। লোন যদি সে না নেয়, তাহলে অন্য কিছুর মাধ্যমে পাঠাবে। এরপর তার দ্বারা যে কাজটা হয় সেটা অনেক বড় ভুল। সেটা হচ্ছে সে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাবে। তখন এই পুরো এরিয়ার মধ্যে তারা এটিএম বুথগুলো কন্ট্রোল করে। যখন সেই টাকাগুলো তুলবে, তখনই তারা ওই বুথটা একবারে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। 10 মিনিট পর যখন তারা আবার চেক করে, তখন দেখে তাদের টাকা ফাঁকা, কারণ 10 মিনিটের মধ্যে তারা সবগুলো টাকা তুলে নেয়। এভাবে মানুষের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধারা আত্মসাৎ করেছে, মানুষের জীবন শেষ করে ফেলেছে। অনেক কষ্টের পর আমি অনেকগুলো ডুপ্লিকেট আইডি খোলার পর একটা আইডি থেকে ওদেরকে ইন্টারভিউ দেই। এরপর ওরা আমাকে পছন্দ করে, তাদের সহকারী টিমে রাখে। ওইখান থেকে কত সময় আমাকে রাখবে জানি না, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের গ্রুপে এন্টার করি। ও মাই গড, এটা তো কোনোভাবেই সম্ভব না। আমাদের গ্রুপে একজন এন্টার করে ফেলেছে। এখনই একে তোমরা কিক মারো। তোমরা কি করে আমাকে না জানিয়ে কাউকে তোমার এই কাজে নিয়ে নিয়েছো? আমি জানি ওরা আমাকে বুঝতে পারবে যে আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি। আমি ওদের জন্য কাজ করতে না, আমাকে তাই যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। মাত্র আমার কাছে 10 সেকেন্ড সময় আছে। এ সময় আমার জন্য যথেষ্ট। আমি তাড়াতাড়ি করে 10% ডাটা ক্লিয়ার করে নিয়ে তখনই আমাকে কিক করে বের করে দেয়। সমস্যা নেই, মাঝখানে যে 10% আছে ওটা আমি নিয়ে নিয়েছি। এখনই বসকে কল করতে হবে, আমাদের গ্রুপের ভিতরে এসে এন্টার করেছে। সবগুলো টাকা একসাথে ম্যানেজ করে অ্যাকাউন্টে ঢুকতেছে। তখনই আকাশের কল। ফোনটা রিসিভ করলাম, তখন আকাশ বলে ওঠে ভয়ে ভয়ে, ভাই অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। ওদের অজান্তে আমাদের এখানে একজন ইন্টারভিউ ছিল। আমরা আজকে জাস্টিফাই করার পরও তার খোঁজ নিতে পারিনি। পরে আমি শেষে সবকিছু চেক করে দেখলাম যে অ্যাকাউন্ট থেকে আমাদের লিংক প্রবেশ করেছিল। সে অ্যাকাউন্ট কেউ না, সে হচ্ছে ড্রাকুলার কিং। কিন্তু সমস্যা নেই, আমি তাকে তৎক্ষণাৎ কিছু ডেটা মুছে ফেলেছি এবং তাকে বের করে দিয়েছি। সে আর কখনো আমাদের এখানে আসতে পারবে না। ভাই আমি তো কিছুই দেখতে পারলাম না, কোথায় দিয়েছে? ভালো করে চোখ করে দেখ, ডেভিল হ্যান্ড। এই হ্যান্ডের পাশে ছোট্ট করে একটা বন্ধ দেওয়া আছে। হ্যাঁ পাই, মাঝখানে ছোট একটা নিচে দেওয়া আছে, কিন্তু বোঝাতে চাচ্ছে না। গাধা, সেটি হচ্ছে ভাইরাস, আর এটা খুবই ডেঞ্জারাস। আমাকে এখন এটা রিমুভ করতে হবে, তোদের দ্বারা এটা হবে না। যে কাজটা আমি এখন করতে চেয়েছিলাম 1 ঘন্টায়, এখন সেটা আমাকে 5 ঘন্টা ধরে লাগিয়ে দিলে। আমি দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর পারতেছি না। অনেক কিছু চেক করলাম, এরপর ওদের যে ডাটাগুলা নিলাম সবগুলো আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, কোথাও পেলাম না। এত লক্ষ্যভাবে কিভাবে সিকিউরিটি করতে পারে আমি জানি না। চ্যাট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। শেষমেশ একটা ট্যাটু খুঁজে পেলাম, কিন্তু এটা কেমন জানি না আমার কাছে চেনা লাগছে, তাই আমি এটা ফ্রেম করে বের করলাম। বুঝতে পারছি না, চোখ দুটো বন্ধ করে আমি চেয়ারের সাথে হেলান দিয়ে শুধু ভাবতেছি এটা কার। জয়কে ফোন দিচ্ছি, ওর ফোন বন্ধ বলতেছে। কোথায় ও? কল দিচ্ছি, কল ঢুকতেছে না। ওর ঠিকানায় গিয়ে দেখলাম বাসায় কেউ নেই, তালা জড়ানো। তখনই হঠাৎ করে ওই হাবিলদারের কল আসে। ফোনটা রিসিভ করলাম, তখন হাবিলদার আমাকে বলে ওঠে, ম্যাডাম, আমি ওদের দুজনের ছবি বের করে ফেলেছি, আপনি তাড়াতাড়ি আমার কাছে আসুন। আমি গাড়ি ছুটিয়ে দৌড়েই থানায় চলে যাই।
ওখানে যাওয়ার পরে হাবিবুর বলে ওঠে, ম্যাডাম, আমি ওদের থেকেও অনেক পুরনো হ্যাকার। ওরা হয়তোবা নতুন, ওরা আমাকে জানে না তো, কিন্তু আমি ছোটখাটো থেকে ধীরে ধীরে অনেক কিছু শিখেছি। আমি ওখান থেকে একজন বড় হওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেই সুযোগ হয়নি। আমি দুজনের ডাটার মধ্যে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়ে দুজনে হয়তোবা এটা চেক করে আমার সন্দেহ যা ছিল। ডাকুলার সব থেকে ভালো মাইন্ড গেমার, এমনকি ভালো হ্যাকার 5 সেকেন্ডে রিমুভ করে দেয়, কিন্তু ডেভিল হ্যান্ডও 5 ঘন্টাও পারবে না আমারটা রিমুভ করতে। আমি বুঝতে পেরেছি, কিন্তু তার মানে এই না যে তোমার কাছ থেকে এইসব শোনার জন্য আমি এখানে এসেছি। তুমি আগে বলো, তাদের কোনো কিছু তুমি সংগ্রহ করতে পেরেছো নাকি? ম্যাডাম, আমি হচ্ছি ওদের বাপ। আমি পারবো না তো কে পারবে? আমি ওদের ডাইরেক্ট ছবিটাই কালেক্ট করেছি। আমি আপনাকে ছবিটা দিয়ে খাচ্ছি। ছবিটা বের করে ম্যামের সামনে দিলাম। ছবি দুটো দেখার পর আমার যেন পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো, কারণ আমি আমার সামনে স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছি এটা যে অন্য কারণ না। এখানে যে আছে রাহাত আর হচ্ছে জয়। আমি এটা বিশ্বাস করব কি করে? কিন্তু আমি এটা বিশ্বাস করব তা আমি আমার চোখকে ধমকে বলে উঠি, আপনি এগুলো কি বলছেন? ওদেরকে এসব বলছেন? আপনার সাহস কি করে হয় এসব ভুলভাল কথা বলার জন্য? ম্যাডাম, আপনার ওনাদেরকে সহজ সরল মনে হয়। ম্যাডাম, আপনি আসলেই হাসাইলেন। যারা ক্রিমিনাল তাদেরকে সবসময় ইনোসেন্ট মনে হয়, তাদেরকে মনে হয় খুবই ভালো। তাদের মতো ভালো ভদ্র মানুষ অথবা পৃথিবীতে আর কেউ নেই। এই দেখুন ভিডিও ফুটেজে, আমি সেটাও কালেক্ট করেছি। তাদের কাজের দক্ষতা কেমন সেটা চেক করুন। আমিও ভিডিও ফুটেজটা দেখার পর আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, কারণ দাঁড়িয়ে আছে জয়, তার হাতে সেই পুরনো ল্যাপটপটা দিয়েই খানিকের মধ্যেই সে আশেপাশে যত ফোন আছে সবগুলো বন্ধ করে দেয়। সবাই ফোনে কি হয়েছে তা নিয়ে পাড়াপাড়ি করছে, কিন্তু দিব্যি জয় সবগুলো ডাটা কানেক্ট করে নেয়। এটা দেখার পর আমি কি বলবো নিজেও জানি না, পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। যে মানুষটাকে ভালোবেসেছি সেই মানুষটার এমন রূপ দেখে আমি তো কি বলবো, মুখের ভাষায় হারিয়ে ফেলেছি। কল দিয়ে পুলিশ পোস্ট নিয়ে সবকিছু তৈরি করতে বলেছি, ওকে ধরে থানায় নিয়ে যাব। নেহাকে সবকিছু খুলে বলি। নেহাও কান্না করে দিল, কারণ নেহাও যে রাহাতকে ভালোবেসে ফেলেছে। আমরা দুজনই আসলেই হতভাগী। সবগুলো কাজ করা শেষ, এখন আমাকে এয়ারপোর্টে যেতে হবে। প্রায় 600 কোটি টাকা, সবগুলো টাকা নিয়ে আমাকে পালিয়ে যেতে হবে। শুধু আমার বন্ধু জয়কে ওখান থেকে নিয়ে যাব। আগে আমি বিদেশে চলে যাই, ওখানে সব কিছু ম্যানেজ করার পর জয়কে নিয়ে আসব, কারণ জয় আমার ছোটবেলার বন্ধু। আমি ওকে বুঝতে দিইনি, কারণ আমি যে সব থেকে খারাপ একজন হ্যাকার। এমনকি এই খারাপ হ্যাকার হচ্ছে যে তার বন্ধু ডেভিল হান্ট। অনেক খোঁজাখুঁজির পর এরপর ভিডিও ফুটেজটা আমি দেখতে লাগলাম। ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম একটা লোককে আবার ঢুকে, কিন্তু খুঁজে পেলাম না। হঠাৎ আমার চোখ পড়লো তার হাতের দিকে। হাতের মধ্যে একটা ছোট্ট ট্যাটুর মধ্যে দুটো সংখ্যাগুলো আমি মিলালাম। এর পাশে আরো দুটো সংখ্যা, সবগুলো মিলালাম। এরপর আমি ওর অ্যাকাউন্টটা ভিতরে ঢুকলাম। অ্যাকাউন্টে নিজেরাই টেনে পাসওয়ার্ডটা ওইগুলো দিলাম, সাথে সাথে খুলে গেল। এরপর তার প্রোফাইলে ঢুকে আমি তার ছবিটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আমার সামনে যার ছবি ভেসে আসে সে যে আর কেউ না, রাহাত। কিন্তু রাহাত কি করে এত বড় জঘন্যতম অপরাধী কাজ করতে পারে? ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কখনো ওকে আমি বুঝতে পারিনি ও যে এমন কাজ করে বেড়াচ্ছে। দুজনে একসাথে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, দুজনে এসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করতাম, কিন্তু শেষ বলেছে সেগুলো বাদ দিয়ে দিয়েছে। ও যেন আমাকে কোনোভাবে খারাপ না ভাবে, তার জন্য আমি ওকে বলেছি আমি নিজেও এগুলো ছেড়ে দিয়েছি, ভালো লাগে না বিধায়। তখনই আমার মনে পড়ে একদিন রাত হাঁটতে গিয়েছিল, তখন একটা গাড়ি তাকে ধাক্কা দেয়, আর তখন আমি তার হাতে একটা ট্যাটু দেখেছিলাম। এটা রাহাত। আমি কোনোভাবে মানতে পারছি না, কিন্তু রাহাত আমাকে বলল কয়েকটা চাকরি পেয়েছে। তাই আমি ওর বাবাকে কল করলাম। তার বাবা ফোনটা ধরে বলল আজ কিছুদিন ধরে রাহাতকে তারা খুঁজছে, কিন্তু পাচ্ছে না, তাই তারা খোঁজা বন্ধ করে দিয়েছে। এবং কি সব থেকে অবাক করা কথা হলো তারা কোনো কলে বলেনি যে চাকরির কথা। রাহাত সে আমার বন্ধু হোক আর যাই হোক না কেন, সে মানুষের সাথে অপরাধ করেছে, তাকে আমি কোনোভাবেই ছাড়বো না। আমি তাড়াতাড়ি করে ওর অ্যাকাউন্টে যত টাকা আছে সবগুলো টাকা যত মানুষের কাছ থেকে ও আত্মসাৎ করেছে সবার অ্যাকাউন্টে দিতে লাগলাম। রাহাত চাইলেও টাকাগুলো এখন বন্ধ করতে পারবে না, সে এখন যাই করুক না কেন।
কোনোভাবে ক্যান্সেল করা সম্ভব না, কারণ আমি 1 ঘন্টা সময় দিয়ে একটা ভাইরাস দিয়েছি। ম্যাডাম, রাহাত এখন এয়ারপোর্টের দিকে আছে। আমরা লোকেশন দেখে আপনাকে বলতেছি, পুলিশ পোস্ট নিয়ে আমরা পুরো এয়ারপোর্ট ঘেরাও করে ফেলেছি। ফোনের মধ্যে একটা নোটিফিকেশন দেখলাম, আমার টাকাগুলো আস্তে আস্তে অনেক মানুষের অ্যাকাউন্টের ভেতরে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এটা দেখার পর মাথার মধ্যে যেন চেপে উঠল, চুলগুলো যেন নিজেই কামড়ে তুলে ফেলতে লাগলাম। আকাশকে কল দিচ্ছি, আকাশ কল ধরছে না। কিছুক্ষণ পর আকাশ কল ধরে বলে তাদের সবাই টিমকে পুলিশ ধরেছে। এরপর আমার ফোনে একটা কল রিসিভ করলাম, নাম্বার কোনো লেখা নেই, শুধু লেখা আগন্তুক। জানে এটা কোনো হ্যাকার ছাড়া কেউ তৈরি করতে পারবে না, তাই আমি ফোনটা ধরলাম। তখন উপাস থেকে, আমি ড্রাকুলার কিং। তোকে আমি ছাড়বো না, জিন্দা মেরে ফেলবো। তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমি তোর যা করার সব করে ফেলেছি। আর তোর সব টাকা ওই গরিব মানুষকে দিয়ে দিয়েছি যাদের কাছ থেকে তুই নিয়েছিস। তারা এখন টাকা পেয়ে অনেক শান্তি পাবে। তোকে একবার আমি হাতের কাছে পাই, তাহলে আমি তোকে শেষ করে ফেলব। আমি তোর পেছনেই দাঁড়িয়ে আছি। পেছনে দেখার পর আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে জয়। জয়কে দেখার সাথে সাথে আমার আত্মা কেঁপে উঠল, কারণ জয় তার মানে ওই হচ্ছে ড্রাকুলা। জয়, তুই হচ্ছিস তাহলে হ্যাকার কিং? আরে তোকে তো আমার বন্ধু বলতে লজ্জা লাগছে রে। তুই এত বড় পাপ কি করে করতে পারলি? কত মানুষের জীবন নিয়ে নিয়েছিস। আরে তোকে আমি আর নিজের বন্ধু বলে পরিচয় দিতে ঘৃণা লাগে। শুধু টাকার জন্য হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিলি। ভাই, তুই এগুলো বুঝবি না, এগুলো সব টাকা। সব টাকায়, পৃথিবীর টাকা ছাড়া কোনো মূল্য নেই। টাকাই সব। তুই আবার টাকাগুলো ফিরিয়ে আন, আমরা দুই ভাই পালিয়ে যাব। আমি গিয়ে দেখি জয় আর রাহাত দুইজনে ওখানে দাঁড়িয়ে আছে। পুলিশ সবাই ওদেরকে ঘেরাও দিয়ে ফেলেছে। আমি ওদের কাছে গিয়ে বলি, কেউ কোথাও পালাতে পারবে না। যদি পালানোর চেষ্টা করো তাহলে দুজনকে গুলি করে মেরে ফেলবো। রাতের সামনে পিস্তল ধরে কথাটা বললাম। ভাই, যদি টাকায় সবকিছু হয় তাহলে একটিবার চিন্তা কর, কেন আমরা বারবার ভালোবাসার খোঁজে যাই, বারবার কেন মায়ায় পড়ি। একটিবার তুই ভেবেছিস ওই বৃদ্ধ রহিম চাচার কথা? উনি আমাদেরকে নিজের ছেলের মতো ভালোবাসতো। যখন ওনার কাছে যেতাম কেমন আমাদের সাথে কথা বলতো। আর ওই দিন ওই লোকটার কথা তোর মনে আছে, যে লোকটা তার গায়ে আগুন দিয়ে দিয়েছে? তুই একটিবারও তার কষ্টের কথা দেখেছিস? তার মনের ভিতর কতটা কষ্ট লুকিয়েছিল? আরে তুই এগুলো দেখবি কি করে? কারণ তুই তো টাকার নেশায় একদম অন্ধ হয়ে গিয়েছিস। তোর চোখ তো এখন অন্ধ। তুই তো ভালো খারাপ কিছু বোঝার মতো তোর এখন সেই সময় হয়নি। তোকে আমি বন্ধু মনে করেছিলাম, কিন্তু তুই আমাকে ধোঁকা দিয়েছিস সব দিক থেকে। তোকে আমি ছাড়বো না। ধোঁকা তো তুই নিজেকে দিনের পর দিন দিয়ে যাচ্ছিস। হাতে থাকা পিস্তলটা বের করে আমি তখন নদীর সামনে ধরে বলি, জয় আমাকে যেতে দে, নালে কিন্তু আমি এখনই তোর প্রাণপ্রিয় সেই নদীকে মেরে ফেলবো। এত ভালোবাসি যাকে, তাকে ছাড়বো না। নদী হাত থেকে পিস্তলটা নিচে ফেলে দিয়ে রাহাত তার সামনে পিস্তলটা ধরে বলে। আশেপাশের অফিসাররা তাদের হাতে পিস্তলগুলো ফেলে দেয়। তখন রাহাত আবার বলে ওঠে, আমি যদি বেঁচে না থাকি তাহলে এখানে কেউ বেঁচে থাকবে না। তুই, তোর ভালোবাসায় কেউ থাকবে না। কাউকে আমি বেঁচে থাকতে দিব না। রাহাত কথাটা বলে একটা গুলি করে। আমি দৌড়ে গিয়ে নদীর সামনে যাই। গুলিটা আমার বুকে পড়ে। আমি মাটিতে লুটিয়ে যাই। পাশে আমার পিস্তলটা হাতে নিয়ে একটা গুলি করি। আমার প্রাণপ্রিয় বন্ধু ওখানে মাটিতে লুটিয়ে যায়। আরেকটা গুলি করি। এবার তার মৃতদেহটার কথা বলা বন্ধ করে দেয়। এটা আমার রহিম চাচার জন্য, যার প্রাণটা কেড়ে নিয়েছিস। তোকে নিজের ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করতাম। তখনই আমার সামনে এসে কান্না করতে লাগলো নদী। এমনটা কেন করলে? আমি জানি তুমি কোনো অপরাধী না। তুমি শুধুমাত্র অপরাধী মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে সাহায্য করেছো। আজকে তুমি যা করেছো, তুমি এখন সবার কাছে সুপার হিরো। কিন্তু তুমি এখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছো নিজের জীবনটা দিয়ে। এমনটা কেন করলে জয়? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমরা যতই ভালো কাজ করি না কেন, আমাদের শেষ মৃত্যুটাই হয় চিরকালের শান্তি। আমি জানি, অনেক আগ থেকে জানি তুমি অবিচার, কিন্তু আমি তা তোমাকে কখনো বুঝতে দিইনি, গোপনে রেখেছি। কিন্তু ভালোবাসা এমন কখনো কারো জাতপাত দেখে হয় না। আমারও তেমন হয়েছে। আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। হয়তো এই নিষ্ঠুর পৃথিবী আমাদেরকে এক হতে দেয়নি। আমরা পরকালে অবশ্যই এক হব। কথাটা বলে জয় ওখানেই প্রাণ ত্যাগ করে। আমি ওর নিজ দেহের
সামনে দাঁড়িয়ে শুধু কান্না করতে লাগলো। তখনই জোরে বৃষ্টি আসে। আমি শুধু হাউমাউ করে কান্না করেই যাচ্ছি। এটাই কি তাহলে একজন হ্যাকারের জীবন? এটা ভেবে শুধু কান্নাই করে যাচ্ছি। সবাই যখন জানতে পারে জয় তাদের জন্য এমন একটা কাজ করেছে, সবাই দৌড়ে এসে জয়ের সামনে কান্না করতে লাগলো। জয়ের শেষ শব্দটা ছিল, রহিম চাচা, আপনার শেষ বদলা আমি নিয়েছি। আমি কান্না করতে লাগলাম। আমার অশ্রু মিশে যাচ্ছে বৃষ্টির পানিতে। গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।